বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বছরের পর বছর ধরে এই প্রকল্পকে বলা হয়েছে দেশের জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ। বলা হয়েছিল এই কেন্দ্র চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক নতুন যুগ শুরু হবে, লোডশেডিং কমে যাবে, শিল্প খাত আরও শক্তিশালী হবে, আর দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পৌঁছে যাবে এক নতুন উচ্চতায়। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সহজ? কারণ সাধারণ মানুষ এখনও মাঝে মধ্যেই বিদ্যুৎ সংকটের অভিযোগ করছে। কোথাও ভোল্টেজ সমস্যা, কোথাও লোডশেডিং, কোথাও আবার শিল্প কারখানায় বিদ্যুতের ঘাটতি। তাহলে প্রশ্নটা স্বাভাবিক, রূপপুরের মতো বিশাল একটি বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পরেও কেন দেশে বিদ্যুৎ সমস্যা পুরোপুরি শেষ হয়নি? এটা কি বিদ্যুৎ উৎপাদনের সমস্যা, নাকি পুরো সিস্টেমের ভেতরেই রয়েছে আরও বড় জটিলতা? কারণ বিদ্যুৎ শুধু উৎপাদন করলেই হয় না, সেই বিদ্যুৎ পুরো দেশে পৌঁছে দিতে হয়। দরকার ট্রান্সমিশন লাইন, গ্রিড স্টেবিলিটি, ফুয়েল সাপ্লাই, রিজার্ভ ক্যাপাসিটি এবং বিশাল অবকাঠামো। আর বাস্তবতা হল, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা অনেকটা মানুষের শরীরের রক্ত সঞ্চালনের মতো। শুধু হৃৎপিণ্ড শক্তিশালী হলেই হয় না, পুরো শরীরের শিরা উপশিরাও ঠিকভাবে কাজ করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, রূপপুর প্রকল্প আসলে কতটা গুরুত্বপূর্ণ, কেন বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সংকট পুরোপুরি শেষ হচ্ছে না, বাংলাদেশের জাতীয় গ্রিডের ভেতরে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, এবং ভবিষ্যতে দেশের বিদ্যুৎ খাত কোন দিকে যেতে পারে। বাংলাদেশের বিদ্যুতের ইতিহাস। আজকের বাংলাদেশে আমরা যেভাবে বিদ্যুৎ ব্যবহার করি, কয়েক দশক আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। একসময় দেশের বড় অংশে বিদ্যুৎ পৌঁছতই না, গ্রামের পর গ্রাম অন্ধকারে থাকত, শিল্প কারখানা সীমিত ছিল, আর শহরগুলোতেও নিয়মিত লোডশেডিং ছিল সাধারণ বিষয়। বিশেষ করে ১৯৯০-এর দশক এবং ২০০০ সালের শুরুতে বিদ্যুৎ সংকট বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হিসাবে দেখা হতো। অনেক কারখানা নিয়মিত বন্ধ থাকত, পরীক্ষার সময় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করত, গরমের রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকত না। তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা খুবই সীমিত ছিল। দেশের চাহিদা দ্রুত বাড়ছিল, কিন্তু অবকাঠামো সেই গতিতে এগোতে পারছিল না। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ শুরু হয়। নতুন গ্যাস ভিত্তিক কেন্দ্র তৈরি হয়, পরে যুক্ত হয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস অয়েল প্ল্যান্ট এবং রিনিউয়েবল এনার্জির কিছু প্রকল্প। একসময় সরকার ঘোষণা দিতে শুরু করে, বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি করেছে, ইনস্টলড ক্যাপাসিটি দ্রুত বাড়তে থাকে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইনস্টলড ক্যাপাসিটি আর বাস্তবে অ্যাভেইলেবল ইলেকট্রিসিটি এক জিনিস নয়। মানে কাগজে একটি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক বেশি হতে পারে, কিন্তু বাস্তবে ফুয়েল শর্টেজ, মেইনটেন্যান্স, ট্রান্সমিশন লিমিটেশন বা গ্রিড ইনস্টেবিলিটির কারণে পুরো ক্যাপাসিটি ব্যবহার করা সম্ভব নাও হতে পারে। বাংলাদেশেও ধীরে ধীরে সেই বাস্তবতা সামনে আসতে শুরু করে। কারণ শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই পুরো সমস্যার সমাধান হয় না। দরকার ফুয়েল সিকিউরিটি, মডার্ন ট্রান্সমিশন সিস্টেম, রিজার্ভ ম্যানেজমেন্ট এবং স্টেবল ন্যাশনাল গ্রিড। ঠিক তখনই সামনে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এটি শুধু একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে অ্যাম্বিশাস প্রজেক্ট হিসাবে দেখা হয়। কারণ পারমাণবিক বিদ্যুৎ সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের মতো নয়, এটি হাই ক্যাপাসিটি বেজ লোড পাওয়ার সাপ্লাই দিতে পারে। মানে দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে বিশাল পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। আর এই কারণেই অনেকের আশা ছিল, রূপপুর চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট অতীত হয়ে যাবে। কিন্তু বাস্তবতা আরও জটিল। কারণ একটি দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থা শুধু একটি পাওয়ার প্ল্যান্টের উপর নির্ভর করে না। আর এখান থেকেই শুরু হয় বাংলাদেশের পাওয়ার সিস্টেমের আসল গল্প। রূপপুর প্রকল্প আসলে কতটা বড়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু বাংলাদেশেরই নয়, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত এনার্জি প্রজেক্ট। পাবনা জেলার রূপপুরে নির্মিত এই কেন্দ্র বহু বছর ধরেই আন্তর্জাতিকভাবে আলোচিত, কারণ বাংলাদেশ আগে কখনো নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করেনি। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রথমবার নিউক্লিয়ার এনার্জি ক্লাবে প্রবেশ করছে। রাশিয়ার সহায়তায় তৈরি হওয়া এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে মডার্ন নিউক্লিয়ার রিয়্যাক্টর টেকনোলজি। দুটি ইউনিট মিলিয়ে এই কেন্দ্র থেকে প্রায় ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশের মতো একটি দেশের জন্য এটি বিশাল ক্ষমতা। কারণ একটি বড় নিউক্লিয়ার প্ল্যান্ট দীর্ঘ সময় ধরে স্টেবল ইলেকট্রিসিটি দিতে পারে। গ্যাসের মতো ফুয়েল শর্টেজের সমস্যা তুলনামূলক কম হয়, আর কার্বন এমিশনও তুলনামূলক কম। এই কারণেই অনেক দেশ এখনও নিউক্লিয়ার পাওয়ারকে ফিউচার এনার্জি সলিউশন হিসাবে দেখে। কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের আরেকটি দিকও আছে। এটি অত্যন্ত ব্যয়বহুল। একটি নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করতে লাগে বিশাল অর্থ, অ্যাডভান্সড সেফটি সিস্টেম, হাইলি ট্রেন্ড ইঞ্জিনিয়ার এবং দীর্ঘমেয়াদী মেইনটেন্যান্স স্ট্রাকচার। আর এই কারণেই রূপপুর প্রকল্পের ব্যয় নিয়েও বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়েছে। কেউ এটিকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হিসাবে দেখেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন এত বড় ঋণ ভবিষ্যতে দেশের অর্থনীতির উপর চাপ তৈরি করবে কিনা। কিন্তু অর্থনৈতিক বিতর্কের বাইরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রূপপুর চালু হওয়ার পরেও কেন পুরো দেশে বিদ্যুৎ সমস্যা শেষ হয়নি। এর উত্তর জানতে হলে বুঝতে হবে ন্যাশনাল গ্রিড কিভাবে কাজ করে। কারণ পাওয়ার প্ল্যান্ট শুধু বিদ্যুৎ তৈরি করে, কিন্তু সেই বিদ্যুৎ পুরো দেশে পৌঁছে দিতে হয় ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে। আর এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। একটি দেশের পাওয়ার গ্রিড অনেকটা বিশাল জালের মতো। দেশের এক প্রান্তে বিদ্যুৎ উৎপাদন হলেও সেটি অন্য প্রান্তে পৌঁছে দিতে দরকার হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন এবং স্টেবল ব্যালেন্সিং সিস্টেম। যদি গ্রিড দুর্বল হয় তাহলে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও পুরো সুবিধা পাওয়া যায় না। অনেক সময় একটি এলাকায় পর্যাপ্ত বিদ্যুৎ থাকলেও ট্রান্সমিশন লিমিটেশনের কারণে অন্য এলাকায় ঘাটতি তৈরি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও বহু বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে ট্রান্সমিশন সিস্টেম উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। কারণ উৎপাদন যত দ্রুত বেড়েছে, অনেকের মতে গ্রিড ইনফ্রাস্ট্রাকচার সেই গতিতে মডার্নাইজ হয়নি। এবং এটিই রূপপুর বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কারণ মানুষ সাধারণত শুধু পাওয়ার প্ল্যান্ট দেখে, কিন্তু পুরো পাওয়ার সিস্টেমের অদৃশ্য অংশগুলো আরও গুরুত্বপূর্ণ। কেন বিদ্যুৎ উৎপাদন বাড়লেও লোডশেডিং হয়? অনেকেই ভাবেন যদি দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে লোডশেডিং হওয়ার কথা না। কিন্তু বাস্তবতা অনেক বেশি কমপ্লেক্স। কারণ বিদ্যুৎ ব্যবস্থা রিয়েল টাইম ব্যালেন্সের উপর কাজ করে। মানে যত বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় একই সময় সেটি ব্যবহারও হতে হবে। বিদ্যুৎ বড় আকারে সহজে জমিয়ে রাখা যায় না। তাই ডিমান্ড আর সাপ্লাইয়ের ব্যালেন্স সব সময় মেনটেন করতে হয়। যখন হঠাৎ ডিমান্ড বেড়ে যায় অথবা কোনো পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়, তখন পুরো গ্রিডের উপর চাপ পড়ে। বাংলাদেশে গরমের সময় এয়ার কন্ডিশনার, ফ্যান এবং ইন্ডাস্ট্রিয়াল লোড হঠাৎ অনেক বেড়ে যায়। ফলে পিক আওয়ারে ডিমান্ড দ্রুত বৃদ্ধি পায়। অন্যদিকে ফুয়েল শর্টেজও বড় সমস্যা হতে পারে। বাংলাদেশের বহু বিদ্যুৎ কেন্দ্র গ্যাস, কয়লা অথবা ইম্পোর্টেড ফুয়েলের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেলে বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যায়। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সংকটের সময় অনেক দেশই বিদ্যুৎ সমস্যার মুখোমুখি হয়েছিল। ইউরোপের কিছু দেশেও এনার্জি ক্রাইসিস দেখা গিয়েছিল। কারণ আধুনিক অর্থনীতি পুরোপুরি স্টেবল এনার্জি সাপ্লাইয়ের উপর নির্ভরশীল। বাংলাদেশেও ফুয়েল ইম্পোর্ট কস্ট বাড়লে চাপ তৈরি হয়। এর পাশাপাশি রয়েছে ট্রান্সমিশন লস এবং সিস্টেম লসের বিষয়। যখন বিদ্যুৎ দূরে পাঠানো হয় তখন কিছু শক্তি লস হয়। যদি ইনফ্রাস্ট্রাকচার পুরনো হয় তাহলে এই লস আরও বাড়তে পারে। আবার কখনো মেইনটেনেন্সের জন্য পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হয়। কখনো গ্রিড ফেলিয়ার পুরো সিস্টেমে প্রভাব ফেলে। বাংলাদেশে আগেও বড় গ্রিড কোল্যাপস ঘটেছে। তখন পুরো দেশের বিশাল অংশ একসাথে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এতে বোঝা যায় শুধু পাওয়ার জেনারেশন যথেষ্ট না, দরকার হাইলি স্টেবল অ্যান্ড সিঙ্ক্রোনাইজড গ্রিড সিস্টেম। আর নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রেও গ্রিড স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিউক্লিয়ার প্ল্যান্ট সাধারণত কন্টিনিউয়াস বেজ লোড সাপ্লাই দেয়। হঠাৎ বন্ধ বা চালু করা সহজ না। তাই পুরো সিস্টেমকে কেয়ারফুলি ব্যালেন্স করতে হয়। এবং এই কারণেই এক্সপার্টসরা বলছেন বাংলাদেশের ফিউচার এনার্জি সিকিউরিটি শুধু নতুন পাওয়ার প্ল্যান্টের উপর নির্ভর করবে না, বরং ট্রান্সমিশন মডার্নাইজেশন, স্মার্ট গ্রিড টেকনোলজি এবং ডাইভার্সিফাইড এনার্জি মিক্সের উপরও নির্ভর করবে। অর্থনীতি, ভর্তুকি এবং বাস্তবতা। বাংলাদেশের বিদ্যুৎ খাত শুধু প্রযুক্তিগত নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত কমপ্লেক্স। কারণ বিদ্যুৎ উৎপাদনের পেছনে বিপুল খরচ রয়েছে। ফুয়েল ইম্পোর্ট, প্ল্যান্ট মেইনটেন্যান্স, ট্রান্সমিশন লাইন, ক্যাপাসিটি পেমেন্ট সবকিছু মিলিয়ে পাওয়ার সেক্টর পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় সরকার জনগণকে কম দামে বিদ্যুৎ দিতে ভর্তুকি দেয়।
কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেলে সেই ভর্তুকির চাপও বাড়ে। বিশেষ করে ইম্পোর্টেড এলএনজি এবং কোলের দাম বাড়লে পুরো পাওয়ার সেক্টরের অর্থনীতি বদলে যেতে পারে। এবং এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বাংলাদেশ ভবিষ্যতে কোন ধরনের এনার্জি সিস্টেমের দিকে যাবে? কারণ পৃথিবীর বহু দেশ এখন রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকছে। সোলার, উইন্ড এবং ব্যাটারি স্টোরেজ টেকনোলজি দ্রুত উন্নত হচ্ছে। কিন্তু রিনিউয়েবল এনার্জিরও লিমিটেশন আছে। সূর্য না থাকলে সোলার পাওয়ার কমে যায়, বাতাস কম থাকলে উইন্ড এনার্জি কমে যায়। তাই স্টেবল বেজলোড পাওয়ার এখনও গুরুত্বপূর্ণ। আর এই কারণেই নিউক্লিয়ার পাওয়ার এখনও অনেক দেশের কাছে গুরুত্বপূর্ণ বিকল্প। কিন্তু নিউক্লিয়ার প্রজেক্টের সাথে সেফটি কনসার্নও জড়িত। বিশ্বের ইতিহাসে বড় নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট মানুষকে এখনও ভয় দেখায়। যদিও মডার্ন রিঅ্যাক্টর টেকনোলজি আগের তুলনায় অনেক নিরাপদ বলে দাবি করা হয়, তবুও নিউক্লিয়ার সেফটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা এখনও চলমান।